কাকা, ফুচকা একটু ঝাল দাও তো। বলেই হাপুস হাপুস করে চোখ নাক মুছে আবার ফুচকাটা মুখে পড়ল উদিতা। ঝাল খেতে গিয়ে নাকের জল চোখের জল এক হচ্ছে, তবু খাওয়া চাই বলেই উদিতাকে ভালোবেসে দুঘা বসালো রাহুল। উদিতা রাহুলের কথায় বিশেষ কান্না দিয়ে খাওয়াই মনোনিবেশ করল। খাওয়া শেষে ফাও নিয়ে খানিক তর্ক বিতর্কও হলো। তারপর হাঁটা লাগালো দুজন। রাহুল আর উদিতার এই হেদুয়া পার্কের পাশ দিয়ে হাঁটাটা নতুন কিছু নয়, দীর্ঘ বেশ কয়েক বছরের অভ্যাস। বহুদিন ধরেই এই রাস্তা, দোকান, পার্কের বসার বেদি, ফুচকাওয়ালা, কৃষ্ণচূড়া গাছটা, এরা সবাই ওদের চেনে। এই যেদিন রাহুল প্রথম উদিতার হাত ধরেছিল রাস্তায় হাঁটতে হাঁটতে আচমকা, সেদিন উদিতার সাথে সাথে লাল কৃষ্ণচূড়াটাও লজ্জা পেয়েছিল। রাঙা হয়েছিল উদিতার কানের লতি। গালের লালাভো আভা সেদিন রাহুলের চোখ এড়ায়নি। অথচ এই রাহুল আর উদিতাই কোনোদিন ভাবেনি ওদের সম্পর্কটা এত দূর গড়াবে। শুধু ওরা না, কেউই ভাবেনি। কি করে ভাবত দুই মেরুর দুই মানুষ একে অপরকে এতটা ভালোবাসতে পারবে? কোনোদিন ওরা নিজেরাই ভেবেছিল? সেই যেবার হায়ার স্টাডির জন্য রাহুল অনেকটা দূরে চলে গেল, রাহুলকে প্রথমে কিছু না বললেও নিঃশব্দে আড়ালে কম চোখের জল ফেলেছিল উদিতা। যা কোনোদিন স্বপ্নেও ভাবিনি তাই হয়েছে। বুঝতেই পারেনি রাহুলকে কখন এতটা আপন করে নিয়েছে। ওদের রাত জাগা প্রতিটি কথোপকথন, খুব চেনা কফি শপটা, কলেজের গেটটা, টিউশন ব্যাচের চক ডাস্টার, ব্ল্যাকবোর্ড, ওদের বেড়ে ওঠা এই প্রেমের সাক্ষী। আনমনে দুজনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসব কথাই বারবার মনে আসছিল দুজনের। আচ্ছা, তোর মনে আছে এই দোকানটার লস্যি তোর কত প্রিয় ছিল? হ্যাঁ, এই দেখ, সেবার পুজোয় এই দোকানটাতেই খেয়েছিলাম না? কি খারাপ ছিল বল? এসব বলতে বলতেই ট্রাম লাইন পেরিয়ে এগিয়ে চলেছে দুজন। আজ কতদিন পর আবার সেই চেনা রাস্তা, চেনা গলি, যেন অনেক না পাওয়ার মাঝে অনেকটা ফিরে পাওয়া। আচ্ছা শোন, আজ তোকে কয়েকটা জরুরি কথা বলতেই এখানে ডাকা। রাহুলের দিকে তাকিয়েই বলল উদিতা। রাহুল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে উদিতা আবার বলল, দেখ, অনেকগুলো বছর অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ির সকলকে আটকে রেখেছি। এভাবে আর কতদিন? আমার বাড়ির লোকজন কিন্তু এবার সিরিয়াস আমার বিয়েটা নিয়ে। কথাটা আর শেষ করতে পারল না উদিতা। খুব চেনা পরিচিত ভালোবাসার গল্প এটা, আমাদের সবার মতোই। রাহুলের বাবা রিটায়ার করেছেন আগের বছর, সরকারি কেরানি ছিলেন। বাড়ির অবস্থা নিতান্তই সাধারণ। সেই বাড়ি থেকে ঘুষ দিয়ে সরকারি চাকরি লাভ বা বহু টাকার বিনিময়ে পড়াশোনা কোনোটাই সম্ভব নয়। সুতরাং এই মন্দার বাজারে যা চাকরির অবস্থা, এতে এসব নতুন কিছু নয়। কত প্রেমিত এই চাকরির অভাবে, টাকার অভাবে জানলা দিয়ে পালায়। রাহুলও শুনল শুধু চুপ করে। একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই শোনা গেল না। উদিতা জানে রাহুলও যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তাও এখন অবধি কোনো চাকরি জোগাড় করে উঠতে পারিনি। দুই পক্ষের মৌনতায় যেন অনেকগুলো কথা বলে দিচ্ছিল। যে হাত দুটো একে অপরকে সবসময় আঁকড়ে রাখতে চেয়েছিল, আজ সেই হাত দুটোই কি ক্লান্ত কে জানে। তুই আমার স্বপ্ন, আমার জীবনের ইচ্ছে, সবই তো জানিস। রাহুলের মুখের কথা কেড়ে উদিতা বলল, জানি, সবই জানি। ইনফ্যাক্ট আমি সব থেকে ভালো জানি। কিন্তু বাড়িতে কি বোঝাবো বলতো?
রোজ রোজ কি বলে বোঝাবো, কি অজুহাত দেব? ও অজুহাত? অজুহাতটা কিসের? সবটা বুঝিয়ে বললে ওদেরও তো বোঝা উচিত তার জন্য রোজ অজুহাতের কথা আসছে কোত্থেকে। তাও তো আমি চেষ্টা করছি। এটুকু বলেই থামল রাহুল, ফিরে তাকালো উদিতার দিকে। শক্ত করে ধরে রাখা হাতটার দিকে তাকালো একবার। উদিতা রাহুলের সেই চোখগুলোর দিকে তাকালো, যে চোখগুলোর দিকে তাকিয়ে আজ এতগুলো বছর বেঁচে থাকার রসদ পেয়েছে ও। রাহুলের স্বপ্ন, ওর লেখালেখি, এগুলোও তো উদিতার স্বপ্ন ছিল। ওকে জিততে দেখাটাও তো উদিতার স্বপ্ন ছিল। কিন্তু সমাজ আর সমাজের মানুষের সাথে পাল্লা দিয়ে চলতে চলতে আজ উদিতারও কোথাও যেন রাহুলের জন্য আক্ষেপটা বিরক্তিকর ঠেকছে। রাহুলের নিজের স্বপ্নকে ছোঁয়াটা আজ উদিতার কাছে কিছুটা পাগলামো ঠেকছে। যেন ওসব পরে হবে, চাকরিটাই জরুরি। স্বপ্ন ছোঁয়া চারটিখানি কথা নয়। এসব ভেবে সময় নষ্ট করে লাভ কি? দিন দিন কথার ওপর কথা বাড়ছিল, তার সাথে বাড়ছিল দূরত্ব। দুই পরিবারের ইচ্ছের চাপে ওদের মিষ্টি সতেজ নিষ্পাপ প্রেম দীর্ঘশ্বাস ফেলছিল। কি করে যেন হারিয়ে যাচ্ছিল সবটুকু। অথচ রাহুল কিছুতেই মনোসংযোগ করতে পারছিল না, চাকরিটাও জুটছিল না। কোনোদিন 5টা থেকে 10টা অফিসের কাজের জন্য হন্য হয়ে ঘুরতে হবে স্বপ্নেও ভাবিনি। কিন্তু সবকিছু পেরিয়ে ভালোবাসাটা যেন আর বেঁচে থাকছে না। দেখ, আমার পক্ষে এভাবে আর সম্ভব হচ্ছে না। আমার মা বাবারও তো আমায় নিয়ে কিছু স্বপ্ন আছে। আর কতদিন বলতো? সব কিছুরই একটা লিমিট থাকে। আর সব সময় সব স্যাক্রিফাইস আমি একাই কেন করব? কথাগুলো বলে কিছুক্ষণ চুপ ছিল উদিতা। ওপাশের মানুষটার হৃৎপিণ্ড তখন দুমড়ে মুচড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে। আমি তো নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে চেষ্টা করেছি উদিতা, এটা কি স্যাক্রিফাইস নয়? না, নয়। কারণ তোর কাছে আমি ফার্স্ট প্রায়োরিটি নই। হলে তুই এত দায়সারাভাবে থাকতে পারতি না। মানে? মানে এটাই যে তুই যদি ঠিকভাবে চাকরিটা খুঁজতি তাহলে আজ এই দিনটা আসতো না। কিছুক্ষণের মৌনতা ভেঙে রাহুল বলল, ঠিক আছে, তুই কি চাস? মুখ দিয়ে কথাটা বেরোচ্ছিল না উদিতার, তাও বলতে তো হবেই ওকে আজ। আই থিঙ্ক আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এই সম্পর্কটার কোনো পরিণতি নেই। এটুকু বলেই চুপ করে গেল উদিতা। ওপাশে তখন ঝড়ের আগের মুহূর্তের নিঃশব্দতা। রাহুল শুধু বলল, বেশ। এটুকু বলেই রাহুল আর দাঁড়ালো না। ধপ করে মাটিতে বসে পড়ল উদিতা। কে যেন ওর ভিতর থেকে ওকেই উপড়ে নিয়ে চলে গেল। কিন্তু আর কি বা করার ছিল? এভাবে আর কতদিন? সমাজকে কি বলবে, আশেপাশের মানুষকে কি বলবে? ও তো রাহুলকেই ভালোবাসে, কিন্তু রাহুলেরও তো বোঝা উচিত সবটা। ও তো ওর পরিস্থিতিটা বুঝলই না। ওর স্বপ্নটাই সব, আর ওদের একসাথে বাঁচার স্বপ্নটা সেটা কিছু না, তার কোনো দাম নেই। একটা স্বপ্নকে ছুঁতে গিয়ে আর একটাকে শেষ করে দেওয়া, সেটা ঠিক। কান্নায় ভেঙে পড়ল উদিতা। প্রকৃতিও যেন একসাথে কান্নায় ভেঙে পড়েছে। আকাশ ভেঙে তখন বৃষ্টি। একে কি বাঁচা বলে?
আজ এতগুলো বছর পর এত খুনসুটি, মারামারি, আবদার, আদর, ভালোবাসা হঠাৎ করে সে আর নেই। এটা কি মেনে নেওয়া সম্ভব? কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে। উদিতা তো চাইলেই নিজের জীবন মা বাবার কথা মতো নিজের মতো করে শুরু করতে পারে। আর তো ওর বিয়েতে রাহুল বাঁধা হিসেবে নেই, কিন্তু পারছে কই? গলায় কাঁটার মতো কি যেন একটা বিঁধে আছে, ও পারছে না। অনেক চেষ্টা করেও পারছে না রাহুলকে ছাড়া বাঁচতে। আর রাহুলেরও কি কষ্ট হচ্ছে উদিতার জন্য? সেদিন তো অত কিছু শোনার পর আর একটা ফোনও করেনি। ও কেনই বা করবে? যেচে অপমানিত হতে কেউ কেন চাইবে? কিন্তু ভালোবাসায় তো এসব কিছুও সম্ভব। মান অপমানের বেড়া টপকে কখন সেই মানুষটায় সব হয়ে উঠবে সে কি আর খেয়াল থাকে? আবহাওয়া দপ্তর বলেছে এখনো বেশ কিছুদিন চলবে এই দুর্যোগ, প্রবল নিম্নচাপ। ঘন কালো মেঘে মোড়া আকাশটা, ততোধিক দুর্যোগ চলছে উদিতার মনে। আজ বাবার পছন্দের পাত্রপক্ষ উদিতাকে দেখতে আসবে। বাড়ির সকলে খুব খুশি। উদিতা নিজের ঘরে আয়নাটার সামনে। আজ ওর সামনে সবকিছু এলোমেলো। হাতে রাহুলের দেওয়া প্রথম উপহার, সস্তার হাড় দুলের সেট। টিউশনের টাকা জমিয়ে উদিতাকে গিফট করেছিল রাহুল। খুব যত্ন করে এগুলো রেখে দিয়েছিল উদিতা। সেদিন তো এগুলোই খুব দামি ছিল ওর কাছে। আর আজ এগুলো বাড়তির খাতায় নাম লিখিয়েছে। ওরা স্বপ্ন দেখেছিল একটা সুন্দর ঘরের, বড় না হোক ছোটই সই। স্বপ্ন দেখেছিল একসাথে পথ চলার, দামি গাড়িতে না হোক পায়েই সই। স্বপ্ন দেখেছিল একসাথে রাতের আকাশের তারা গোনার, জড়িয়ে ধরে সারা রাত গল্প করার। আজ সব স্বপ্নগুলো রং হারিয়েছে সমাজের চোখ রাঙানিতে। ছেলের যে চাকরি নেই, ছেলে যে শখের লেখক, এর আবার ভবিষ্যৎ হয় নাকি? মেয়ে চাকরি করে আর ছেলে কিছু করে না, সমাজ কি মানতে পারবে? কখনোই না। সুতরাং সমাজের তোয়াক্কা করো আর নিজের ভালো লাগা, ভালোবাসা, স্বপ্নকে তোয়াক্কা করো না, এটাই তো নিয়ম। সেই কোন যুগ থেকে কত কফি শপ, ক্যান্টিন, পার্কের বেঞ্চ সাক্ষী হয়ে রয়েছে ভেঙে যাওয়া প্রেমগুলোর। কারণ সেই একটাই। কিছুদিন পর না, সার সত্যতা বুঝে গেছে উদিতা, এভাবে চলতে পারে না। আজ একবার ও রাহুলের সাথে দেখা করবে। কে জানে, হয়তো এটাই তাদের শেষ দেখা। ক্ষমা চাইতে হবে ওকে, না হলে যে ও শান্তি পাচ্ছে না। প্রিন্সেপ ঘাটের যেখানটায় ওরা দেখা করত, আজও সেখানেই। আজ রাহুলকে ওর কিছু দেওয়ারও আছে, তাই আজ দেখা হওয়াটা ভীষণ জরুরি। শেষ হলো গল্পের প্রথম পর্ব। প্রথম পর্বের শেষে স্বাভাবিকভাবেই কতগুলো প্রশ্ন এসেই যায়। তাহলে কি উদিতা আর রাহুলের এই দীর্ঘ কয়েক বছরের সম্পর্কটা এখানেই শেষ? যদি তাই হয়, তাহলে উদিতা শেষবারের মতো রাহুলের সাথে প্রিন্সেপ ঘাটে কেন দেখা করতে চায়, এবং তাদের দুজনের শেষবারের মতো দেখা হওয়াটা কেন একান্ত জরুরি? কি এমন জিনিস যেটা উদিতা রাহুলকে দিতে চায়? এই সমস্ত প্রশ্নের উত্তর আসছে গল্পের দ্বিতীয় তথা শেষ পর্বে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার।